আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে আসলাম আমার প্লেলিস্টের 3 নম্বর লেকচার, যেখানে আমরা ফ্যারাডের সূত্র এবং ফ্যারাডের সূত্রের গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তাহলে চলেন শুরু করি। আগের দুইটা লেকচারে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক সেল সম্পর্কে বিস্তর আলোচনা করেছি, কিন্তু আজকের ক্লাসটা কিছুটা হবে থিওরিটিক্যাল, কিছুটা হবে ম্যাথামেটিক্যাল। তাহলে আসেন শুরু করি আমরা। প্রথমত আমরা কিছু সংজ্ঞার দিকে তাকাচ্ছি, যে এই ডেফিনেশনগুলো আমাদের সৃজনশীলের 1 নম্বরের জন্য অনেক সময় এসে থাকে, প্লাস এগুলো আমাদেরকে কিছুটা বুঝতে সুবিধা প্রদান করবে। দেখি, কোনো পরিবাহের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে। বিদ্যুৎ পরিমাপের একক হলো কুলম্ব। বিদ্যুৎ পরিমাপের একক বলতে এবং এর প্রতীক হলো সি। এটা মেইনলি বলা যায় যে এটা আসলে চার্জের একক। চার্জের একক হলো কুলম্ব। তড়িৎ পরিবহন যেটা হইতেছে সেটা হলো মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের প্রবাহর হারকে তড়িৎ প্রবাহ বলে। যদি আমরা মনে করি টি পরিমাণ সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হইল, তাহলে একক সময়ে প্রবাহিত হবে কিউ বাই টি পরিমাণ চার্জ। আর তড়িৎ প্রবাহের সংজ্ঞা হলো পরিবাহীর মধ্য দিয়ে চার্জের প্রবাহের হার। চার্জের প্রবাহের হার মানে একক সময়ে কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে, সেটাকেই বলা হয়েছে তড়িৎ প্রবাহ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ I = Q বাই টি। এখন দেখো, তড়িৎ চার্জ কোনো সুপরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় ধরে চললে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ চার্জ। মানে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে। এই হলো আমাদের প্রথম স্টেপের কিছু সংজ্ঞা, যার ভিতরে এই জিনিসটা আমাদের সামনেও ব্যবহার হবে। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। অতঃপর আছে অ্যাম্পিয়ার। 1 সেকেন্ডে যত কুলম্ব চার্জ প্রবাহিত হবে তাকে আমার বলা হবে অ্যাম্পিয়ার। এখন 1 সেকেন্ডে যত কুলম্ব চার্জ হবে তাকে 1 অ্যাম্পিয়ার, এটা এখানে হবে না, তাকে অ্যাম্পিয়ার বলা হবে। অ্যাম্পিয়ারকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এই যে এটা আমার এইখানে লেখা আছে, এটাও হবে তোমার I = Q বাই A। এটা ইউনিট, তাহলে এটা এভাবে দেওয়ার দরকার নেই। যে অ্যাম্পিয়ার হলো কুলম্ব পার সেকেন্ড, বা অ্যাম্পিয়ারকে আমরা বলতে পারি C/S−1। কুলম্বের ক্ষেত্রে যদি দেখি তাহলে জিনিসটা কিরকম হয়। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবহনের ফলে যে পরিমাণ চার্জে পরিবর্তন হয় তাকে আমাদের 1 কুলম্ব বলা হয়। দেখো, তোমার I = যদি আমি Q বাই টি চিন্তা করি, তাহলে I এর ভ্যালু 1, T এর ভ্যালু 1, তাহলে এখান থেকে তোমার চলে আসবে Q এর ভ্যালু 1। তাহলে এইটাকে আমরা বলবো 1 কুলম্ব। আর 1 ফ্যারাডে যেটা, সেটাকে হলো 1 মোল ইলেকট্রনের চার্জকে 965,000 কুলম্ব ধরা হয়। সুতরাং 1 ফ্যারাডে = 96500। এখানে এই জিনিস ভ্যালুটা কিভাবে আসছে এটা আমরা সামনে আরো দেখব। তাহলে সামনে আমরা একটু এগিয়ে যাই। এটা জাস্ট আমাদের ছোটখাটো কিছু সংজ্ঞা, কিন্তু এখানের যে জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হলো এই জেনে নেওয়াটা, তড়িৎ পরিমাণের ক্ষুদ্রতম একক হলো কুলম্ব আর বৃহত্তম একক হলে ফ্যারাডে। কারণ কুলম্ব হলো সবচেয়ে ছোট একক আর ফ্যারাডে হলো সবচেয়ে বড় একক। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। ফ্যারাডের সূত্র, চলুন। ফ্যারাডের সূত্রে প্রথম বলছে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ টি সেকেন্ড ধরে যদি তড়িৎ কোষে প্রবাহিত হয়, তবে ওই সময় কিউ পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে ডাব্লিউ গ্রাম পদার্থ তড়িৎ দ্বারে জমা হবে বা দ্রবীভূত হবে। সেখান থেকে বলা যাচ্ছে, দেখো, তড়িৎ বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। তাহলে কত কি তড়িৎ দ্বারে সঞ্চিত দ্রবীভূত পদার্থের পরিমাণ, তাহলে দ্রবীভূত পদার্থের পরিমাণ কিউ এর সমানুপাতিক। এখান থেকে চলে আসছে জেড। জেড হইল একটা কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক বলতে পারো তোমরা, একটা কনস্ট্যান্ট। তাহলে জেড এগুলো, এই লাইনটা কিভাবে আসছে ভাইয়া? আমরা পরে আসছিলাম I = Q বাই টি, তাহলে Q = IT। আচ্ছা, তারপর এইখান থেকে দেখো তোমার কিউ এর মানটা আমরা এখানে বসাই দিলে W = ZIT, এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা, W = ZIT যে প্রমাণ হইলো, এইটা দিয়ে আমার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করব। ঠিক আছে? এখন আমরা এখান থেকে আরেকটু আগায় যাই। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক, এই যে আমরা এখানে জেড যে কনস্ট্যান্টটা পাইছিলাম, এই জেড কনস্ট্যান্টটার মানই আমরা, জেড কনস্ট্যান্টটাকে আমরা বলি
তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। ঠিক আছে, এই এটাকে আমরা বলি তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের কি মানে সংজ্ঞা কি? তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থে যত পরিমাণ অ্যানোডে দ্রবীভূত হয় বা সঞ্চিত হয় সেই পরিমাণকে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। এবং তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের একটা সম্পূর্ণ সোজা উদাহরণ হলো ইকুয়েশন হলো গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96473। এইটা এইভাবে লিখে, বাট এটাকে আমরা এরকম করেও লিখতে পারি, আমাদের বইগুলোতে এরকম ভাবে লেখা আছে, কিন্তু ম্যাথ করার জন্য আমরা এটা ইউজ করব না। ম্যাথ করার জন্য আমরা ইউজ করব z ইজ ইকুয়ালস টু গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইন্টু 96500 এই জিনিসটা আমরা ইউজ করব ম্যাথমেটিক্সের জন্য। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের মান বের করতে পারি। এখন আমরা একটু সামনের দিকে যদি এগিয়ে যাই, তবে আমরা এখানে দেখো আমরা আগের দিনই পড়ছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মানে আগের লেকচারেই ছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সূত্রে মানে একটা গঠন। এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, এখানে ব্যাটারি লাগানো আছে, অ্যামিটার লাগানো আছে। অ্যামিটার কেন লাগানো আছে ভাই? অ্যামিটারের সাহায্যে হলো আমরা কারেন্ট কতটুকু যাচ্ছে সেটা মেজার করতে পারবো। সেই কারণে এখানে একটা AgNO3 সলিউশন আছে, সিলভার আছে আর না NO3 মাইনাস আছে, সিলভার আর NO3 মাইনাস এখানে বিক্রিয়া করবে। এখন দেখো সিলভারের যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা এখানে আছে, তারপর আমি এখানে আরেকটা লিখতেছি। দেখো সিলভার প্লাস একটা ইলেকট্রন নিলে একটা সিলভারের পরমাণু গঠন করে। এটা যদি একটা না হয় এটা, তাহলে আমি বলতে পারি এটা 1 মোল সিলভার, এইটাও আমার 1 মোল, এইটাও আমার 1 মোল। ঠিক আছে, এরকম আমি সবগুলো যদি একটা পরমাণুকে Ag+ আয়নকে একটা ইলেকট্রন গ্রহণ করে Ag একটা পরমাণু বানাইতে পারে, তাহলে আমরা এটাও বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক Ag+ আয়নকে একটা ইলেকট্রন গ্রহণ অ্যাভোগাড্রো সংখ্যক Ag+ আয়নকে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন প্রদান করলে অ্যাভোগাড্রো সংখ্যক Ag+ তৈরি হবে। এখন এইখান থেকে একটা জিনিস দেখো, তোমাকে বলা হয়েছিল 1 মোল ইলেকট্রনের চার্জ মানে 1 ফ্যারাড বা 96500 কুলম্ব। দেখো 1 মোল ইলেকট্রনের যে একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। খুব ভালো কথা। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কি? এটার সাথে দেখো নাম্বার অফ অ্যাভোগাড্রো মাল্টিপ্লাই করা হয়েছে। নাম্বার অফ অ্যাভোগাড্রো মাল্টিপ্লাই করা হলে তোমার এই ভ্যালুটা আসে। এটাকেই আমরা রাউন্ড ফিগার করে 96500 নেই। এখন প্রশ্ন হইতে পারে ভাই এটা আমরা কেন নেই? নেওয়ার কারণ হইল ভাইয়া এই অ্যাভোগাড্রোর সংখ্যা 0.622 তে থেমে নাই, 0.622 পরেও আরো সংখ্যা আছে। আবার এটাও 1.602 ভাইয়া, অনেক জায়গায় ওটা 1.6 লেখা আছে, অনেক জায়গায় দেখবো 1.602 আছে, এর পরবর্তী সংখ্যাগুলো উল্লেখ আছে। আসলে এর পরবর্তীতে আরো সংখ্যা আছে, সমস্ত সংখ্যা নিলে তোমার এই ভ্যালুটা 96500ই হবে। এই কারণেই আমরা আগের পেজে বলতেছিলাম যে ভাইয়া আমরা এইটা ইউজ করব না, আমরা ম্যাথের জন্য এইটা ইউজ করব। ঠিক আছে, যদিও বইয়ে এটা দেওয়া আছে, কিন্তু বইয়েও কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমার এইটাই ইউজ করছে, তাই আমরা এইটাই বেশি বেশি ইউজ করব, বেশি বেশি কি সবসময় ইউজ করব। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এইভাবে আমরা দেখালে আমরা কিভাবে এই ঘটনাটা হইতে মানে এখানে কিভাবে আমার 96500 আসলো সেটা আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, তো ফ্যারাডের সূত্র কি ছিল? W সমানুপাতিক Q ছিল, সেখান থেকে W = ZIT বের করছিলাম। Z কি ছিল? তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। এখন দেখো এইখানে যদি আমি জিজ্ঞেস করি ভাই এটা তো অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন মানে দ্রবণে উপস্থিত আয়ন ছিল Ag+, দ্রবণে উপস্থিত আয়ন ছিল Ag+ আর H+। এখন তুমি যদি জিজ্ঞেস করো ভাই Ag+ আর H+ উপস্থিত ছিল, H+ গেল না কেন, Ag+ গেল কেন? এটাই আমরা আগের লেকচারেই মানে আগের ভিডিওতেই আমরা দেখছিলাম যে Ag+ এর নিচে 3টা আয়ন আছে, সিলভার, গোল্ড, কপার। এটা সিলভার আয়ন, সিলভার Ag+ এর নিচে আছে, তাই এখানে সিলভারে গিয়ে প্রথম বিক্রিয়া করবে। ঠিক আছে, এটা আমরা পিছনের জিনিসটাকে আমরা একটু রিভাইজ দিয়ে নিলাম। এখন আমরা সামনের দিকে আগায় যাচ্ছি ম্যাথগুলা করার জন্য।
চলুন তার আগে আরো কিছু জিনিস আছে, ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা এবং সীমাবদ্ধতা। আমরা ফ্যারাডের সূত্রকে কই ব্যবহার করতে পারবো? ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এবং গলিত তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। তুমি যদি কোনো জিনিসকে গলায় নাও সেটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, আবার তুমি যদি কোনো জিনিসকে গলায় না নিয়ে এমনভাবে নাও যে তা দ্রবণ নিছো, সেই ক্ষেত্রে সে আয়নিত হবে এবং সেই ক্ষেত্রেও আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ফ্যারাডের সূত্রের উপর চাপ ও ঘনমাত্রার প্রভাবের বিশেষ কোনো প্রভাব নেই। তার মানে তুমি চাপ দাও, ঘনমাত্রা চাপ চেঞ্জ করো, অ্যাটমসফিয়ার ইকুয়েশন না নিয়ে 10 অ্যাটমসফিয়ার ইকুয়েশন নাও, ঘনমাত্রা বদলায় দাও, এগুলাকে সে পাত্তা দিবে না। তাপের প্রভাব, এখন তাপের প্রভাব আছে উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষের পরিবহন করা সহজ। এখন টেম্পারেচার বাড়াইলে তড়িৎ পরিবাহিতা বাড়ে বলে তাপের প্রভাব আছে, তার মানে তাপমাত্রার প্রভাব দেখতে পারো, বাট অন্য কোনো কিছুর প্রভাব নাই। সীমাবদ্ধতা হলো কেবলমাত্র তড়িৎ বিশ্লেষণ প্রবাহের ক্ষেত্রে এটা কাজ করবে, ইলেকট্রনীয় প্রবাহী হইলে এটা কাজ করবে না, কারণ এটা তড়িৎ বিশ্লেষণ আয়নের সাথে সম্পর্কিত, ইলেকট্রনের সাথে না। এসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষণ তড়িৎ প্রবাহিত হয়, শুধুমাত্র সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য হবে। ব্যাপারটা হলো শতভাগ তড়িৎ বিশ্লেষ্য যদি তড়িৎ পরিবহন করে, অনেক সময় দেখা যায় কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হয়েছে কিন্তু সে তড়িৎ পরিবহন করতেছে না কিছু বাহ্যিক কারণের প্রেক্ষিতে, তখন ওইখানে পুরোপুরি ফ্যারাডের সূত্রকে অ্যাপ্লাই করা যায় না। যে সমস্ত কেসে আয়নিত হয়ে সমস্ত আয়ন তড়িৎ পরিবহন করে সেই সমস্ত কেসেই আমরা এটা ব্যবহার করতে পারবো। আর কোনো তড়িৎ বিশ্লেষে একই সাথে জারণ বিজারণ ঘটলে ফ্যারাডের ক্ষেত্রে তার গণনার ত্রুটি ঘটবে। একসাথে একাধিক জারণ বিজারণ ঘটলে খেয়াল করো, আমরা আর আগে লেকচারে দেখছি যে কখনো H প্লাস আর Cl মাইনাস গেছে, কখনো H প্লাস আর OH মাইনাস গেছে। হ্যাঁ, খেয়াল করো কখনো Na প্লাস আর H প্লাস দুইটাই একসাথে যায় না। আর দুইটা একসাথে যদি যায় কখনো, মানে দুইটা আয়ন একই সাথে জারণ বিজারণে অংশগ্রহণ করতেছে, দুইটাই ক্যাটায়ন, সেই ক্ষেত্রে তোমার ফ্যারাডের সূত্র সঠিক ব্যাখ্যা দিতে বা সঠিক ক্যালকুলেশন করতে ব্যর্থ হবে, তখন ফ্যারাডে এটা করতে পারবে না। ঠিক আছে, এখন চলো সামনে আগাই আরো। আসলে এই হলো আমাদের নর্মাল সূত্রের মানে সূত্র সম্পর্কিত আলোচনা, পরে ম্যাথে চলে আসি। আচ্ছা, এখানে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বের করার ম্যাথ আছে। তাহলে প্রথম তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বের করতে বলছে ভাই কপারের। এখন আমরা ফর্মুলাটা একটু লিখে নিবে, ফর্মুলাটা না লিখলে তো আর হলো না। আচ্ছা, এটাই নিয়ে নেই ফর্মুলাটা। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক Z অফ কপার, কপার কিন্তু কপার প্লাস হিসেবে আছে, খুব সুন্দর। আচ্ছা, উপরে থাকবে কি ভাইয়া? গ্রাম পারমাণবিক ভর। নিচে থাকবে কি ভাইয়া? যোজনী। এখানে 96500। আচ্ছা, এখন আমি কপার 2+ এর জন্য এই ভ্যালুটা বের করব। তো কপার 2+ এর জন্য যেহেতু বলতেছে কপারের গ্রাম পারমাণবিক ভর কত ভাই? 63.5। কপারের যোজনী ভাই, কপার এখানে কপার প্লাস ব্যবহৃত হচ্ছে, দেখো কপার প্লাস ব্যবহৃত হচ্ছে, তার মানে কপারের যোজনী কত? 1, তাহলে 1 আর 96500। এটা যদি করি ক্যালকুলেটরে বসায় দিলেই আমার ভ্যালুটা চলে আসবে 63.5 ডিভাইডেড বাই 96500, ভ্যালুটা আসতেছে 6.58 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, এখন এই ইউনিটটা হলো, দেখো তোমার এটা কি গ্রাম আণবিক পারমাণবিক ভর, তাহলে এটা গ্রাম, আর 96500 কি কুলম, তাহলে এই ইউনিটটা হবে গ্রাম পার কুলম। ঠিক আছে, তাহলে এখন এটা আমি লিখে দিচ্ছি 6.58 ইন্টু 10⁻⁻4 গ্রাম পার কুলম। ঠিক আছে, হয়ে গেল ঝকঝকে করে একটা ম্যাথ। আচ্ছা, এরপরে আমাদের আরো 3-4টা ম্যাথ আছে, চলো এইগুলো করি। জিঙ্কের একটা আছে, তাহলে চলো পরবর্তী পৃষ্ঠায় যাই, জিঙ্কের ম্যাথটা করি। জিঙ্কের ক্ষেত্রে জেড অফ জিঙ্ক 2+, উপরে ভাইয়া গ্রাম আণবিক ভর বসবে। এখন জিঙ্কের ভর তুমি কত? 65.4 বসাইতে পারি, 65.4ই বসাইলাম, বা 65ও বসানো যেতে পারে, সমস্যা না। আচ্ছা, জিঙ্কের যোজনী কত ভাইয়া? এখানে 2 ইন্টু 96500। আচ্ছা, এখন এখান থেকে আসো ইকুয়াল টু, এটা জাস্ট আবার ক্যালকুলেটরে বসাই দিচ্ছি 65.4 ডিভাইডেড বাই 96500 ইন্টু 2। এবার ভ্যালু আসছে 3.388
6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এবং আবারও এখানে কি করতে হবে, এখানে অবশ্যই আমাকে বসাইতে হবে গ্রাম পার কুলম্ব, কারণ এটা গ্রামে আছে, এটা কুলম্বে আছে। তাহলে 3.3886 ইন্টু 10 টু দি পাওয়ার -4 গ্রাম পার কুলম্ব হয়ে গেল। ঠিক আছে, জাস্ট আবার ভ্যালু বসাই দিলাম। আচ্ছা, এই 60 আর এই ভরের মানটা ভাই দশমিকের পরে নিতে হবে না, এটা তোমার ইচ্ছে, এটা সবসময় নেওয়ার ইম্পর্টেন্স নাই। জিঙ্ক 65 দিয়েও অনেক সময় করে, আর অনেক সময় প্রশ্ন বলে দেয়, যেটা বলে দেবে সেটা করলেও সমস্যা নাই। ওকে, চলো পরবর্তীটায় যাই। এবার বলতেছে কপারেরই, কিন্তু কপার 2+ এর জন্য। ওকে, তাহলে নিচ্ছি জেড অফ কপার 2+। কপারের ভর হলো 63.5। খেয়াল করো এখন কপারের যোজনী 2, তাহলে 2 ইন্টু 96500। এটা এখন কত আসে দেখি, 3.29 ইন্টু 10 টু দি পাওয়ার -4 গ্রাম পার কুলম্ব। ব্যাস, একদম আবার সুন্দর করে হয়ে গেল। এই ম্যাথগুলো ভাইয়া, এই ম্যাথগুলো এমসিকিউতে আসতেই পারে, ঠিক আছে, খুবই কমন ম্যাথ, ঠিক আছে। এমসিকিউতে এই সমস্ত ম্যাথ দিলে এটা পারা উচিত, কারণ একদম ছোট্ট, একবারেই করে ফেলা যায়। এরপরে কি আছে, সিলভার ভাই। ওকে, তাহলে সিলভারেরটা, আচ্ছা সিলভারেরটা ভাই আমি করতেছি না, সিলভারেরটা আমি আপনাদের জন্য দিয়ে দিলাম। সিলভারের ভর ভাই কত আপনারা জানেন, বা পজিশনেতে দেখে নিতে পারেন। আর সিলভারের যোজনী এখানে কত হবে, 1 হবে। তাহলে আপনারা এটা বসায় দিবেন, বসায় দিলে আপনাদের ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে, চলেন এর পরবর্তীতে আর কি কি ম্যাথ করা যেতে পারে সেগুলোর দিকে তাকাই। এখানে খেয়াল করো কি বলতেছে, বিগলিত সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে 30 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে চালনা করলে কতটি সোডিয়ামের পরমাণু জমা হবে। ঠিক আছে, এটা করার জন্য ভাই আমরা আগে একটু সূত্রের প্রতিপাদন করতে হবে। ঠিক আছে, তোমরা সূত্রের প্রতিপাদনটায় চলে যাই। সূত্রটা একটু আমি একটু সাজায় গুছিয়ে এমনভাবে সূত্রটা বানাবো যেন ওটাতে ভ্যালু বসালে ডিরেক্টলি মান চলে আসে। ঠিক আছে, চল সেটা আমরা এইটার পরবর্তীতে দেখাইতেছি। আসেন, W is equals to ZIT, এটা তো আমরা জানি। আবার এটাও জানি যে Z equals to molecular mass, যোজনীকে E দিয়ে প্রকাশ করলাম, আর 96500 কে আমি ফ্যারাডে দিয়ে প্রকাশ করলাম, F দিয়ে। ঠিক আছে, ফ্যারাডের কনস্ট্যান্ট তো, তাহলে F দিয়ে প্রকাশ করলাম ইন্টু IT। এখন তুমি চিন্তা করো, ই আর এফটাকে এ পাশে নিয়ে আসো, WMIT। এরপরে ই এফ ইন্টু ডাব্লিউ, এই এমটাকে ভাগ আকারে এই পাশে নিয়ে আসলাম, W/M ইকুয়ালস টু IT। এবার দেখো এইটা কি, ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর, ভর বাই আণবিক ভর কি ভাইয়া, মোল সংখ্যা। তাহলে ভর বাই আণবিক ভর মোল সংখ্যা হয় EFN ইকুয়ালস টু IT। আবার ভাইয়া আগের স্লাইডে যদি যাও ভাইয়া, IT ইকুয়াল টু কিউ বলা যায়, তাহলে এখান থেকে আরেকটা লাইনও অ্যাড করতে পারে, IT ইকুয়ালস টু কিউ। আর এইখান থেকে ভাইয়া আমি ফাইনালি যে ফর্মুলাটা লিখতে চাচ্ছি সেইটা হইল NEF ইজ ইকুয়ালস টু IT ইকুয়ালস টু কিউ। এখন ভাই এদের প্রত্যেকটার পরিচয়ও লিখে দিতেছি। দেখেন, এইটা হলো আমার মোল সংখ্যা, এইটা হলো যোজনী বা চার্জ, তুমি যেটাই বলো। এইটা হলো 96500, এটা একটা কনস্ট্যান্টের মান আর কি। এইটার মান নিতে হবে অ্যাম্পিয়ারে, মানে কারেন্ট তড়িৎ প্রবাহ। এইটা নিতে হবে সেকেন্ডে, কারণ এটা সময়। আর এইটা নিতে হবে সিতে বা কুলম্বে, কারণ এটা হলো চার্জ। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল ফর্মুলা কি দাঁড়াচ্ছে ভাইয়া, ফাইনাল ফর্মুলা দাঁড়াচ্ছে NEF ইকুয়ালস টু IT ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে আমাদের সব অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তাহলে চলো এই অঙ্ক দিয়ে, এই ফর্মুলা দিয়ে আমরা কিছু অঙ্ক করি এবং করে দেখি যে অঙ্কগুলো আমাদের ভালোভাবে করা যায় কিনা। তাহলে চলেন এবার অঙ্কে চলে যেতে হবে। দেখেন ভাইয়া, আমি এখানে যা যা লেখা আছে এগুলাতে পরে আসতে আমি ফর্মুলা লিখতেছি ভাইয়া, NEF ইজ ইকুয়ালস টু IT। আচ্ছা,
খেয়াল করেন ক্যাথোডে কতটি সোডিয়াম পরমাণু জমা হবে, তার মানে কি আমি যদি সোডিয়াম পরমাণুর মোল সংখ্যাটা বের করতে পারি, তাইলে আমি ও কয়টা পরমাণু আছে সেটা বের করে ফেলতে পারবো। আচ্ছা এখন তাহলে আমার মোল সংখ্যাটা যেহেতু দরকার, তাহলে আমি এন বের করব, তার মানে এদিকে লিখতেছি আইটি, এদিকে লিখতেছি ই এফ। এখন এই পাশে আসো ভাইয়া, আই এর মান কত ভাইয়া, 30 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 30 × 10⁻³ অ্যাম্পিয়ার, তার মানে হইল 0.03 অ্যাম্পিয়ার। আচ্ছা সময় টি, টি এর মান কত, টি এর মান বলতে হবে 30 মিনিট ভাইয়া, 30 × 60 180 সেকেন্ড। আর কিছু কি বলছে? আচ্ছা দেখো সোডিয়াম ক্লোরাইড ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড কিরকম ভাইয়া, Na+ আর Cl- মিলা হইতেছে না, তার মানে Na+, তার মানে যোজনী কত 1, ঠিক আছে, যোজনী কত 1, অথবা এটাকে এভাবে বলা যায় কয়টা ইলেকট্রন নিছে, এভাবে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা এখন এখান থেকে আমি ভ্যালু বসাইতেছি, দেখেন আই এর মান 0.03 গুণ টি এর মান 180, ই এর মান 1, এফ এর মান 96500, এইটা হইতেছে আমার মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যার ভ্যালুটা তাহলে কত আসে, উপরে 0.03 × 180 ডিভাইডেড বাই 96500 চলে আসতেছে 5.6 × 10⁻⁻5 মোল, ঠিক আছে। আচ্ছা এত মোল জমা হইছে, এখন আমি তো এখান থেকে সোডিয়ামের পরমাণু সংখ্যা বের করতে চাচ্ছি, সুতরাং পরমাণু সংখ্যা ভাইয়া খেয়াল করবেন 1 মোলে পরমাণু আছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এত মোলে পরমাণু থাকবে 5.6 × 10⁻⁻5 ইন্টু, আচ্ছা এটা একটু মুছে নেই, 6.02 × 10⁻23 এত টি। তবে এইখান থেকে আমার ফাইনাল ভ্যালুটা চলে আসতেছে 3.37 লিখি ইন্টু 10⁻19, তার মানে 3.37 ইন্টু 10⁻19 টি, এতটা পরমাণু জমা হবে। আর এখানে যেটা আগে লেখা ছিল ওই জিনিসটা আবার লিখে দিই, ই এর মান 1, কারণ এটা হলো সোডিয়াম প্লাস, একটা চার্জের কারণে এটার মান 1 হইতেছে। এবং ভাইয়া এইটা হলো আমাদের অ্যান্সার, বুঝতে পারছি ভাইয়া, জাস্ট ডাব্লিউ এই যে ভাইয়া এই ফর্মুলাই ব্যবহার করছি, NEF = IT, ঠিক আছে, NEF = IT ব্যবহার করে আপনি সব অঙ্কই করতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এখন মোল সংখ্যাকে পরমাণু সংখ্যায় নিয়েছেন ভাই, এটা তো ভাই সাধারণ কেমিস্ট্রি, এটা তো স্টোইচিওমেট্রিতে আমরা ফার্স্ট পেপারেও পড়ে আসতেছে, ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারেও পড়ে যায়। 1 মোলে যদি আমার অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে এত মোলে আমার কত সংখ্যক অণু থাকবে, ঠিক আছে হলো। আচ্ছা এখন আমরা আবার এরপরে এইরকম আমরা আরো একটা ম্যাথ করি, বারবার ম্যাথ করলে আমাদের এইটার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। চলো আর একটা ম্যাথে। আচ্ছা এইটা আবার একটু অন্যরকম ম্যাথ, ঠিক আছে ভাইয়া, এইটা একটু দেখো আগে। তোমাকে বলছে 1.4 গ্রাম N3- এ মোট কত আধান আছে। আচ্ছা এখন খেয়াল করো, এইখানে যদি আমি এটার দিকে তাকাই ভাইয়া, আমার তোমাকে যদি এটার আমি বলি যে ভাইয়া 1.4 গ্রাম Ne3- এর মোল সংখ্যা কত, দেখো 0.1 মোল। এখন এটা কিভাবে হইলো ভাই, এখন এইখানের মেইন ব্যাপারটা হইলো যেটা নিয়ে কাউকেও লাগতে পারে, সেটা হলো দেখো ভাই এইখানে 14 ইউজ করছি ভাই, 14 কেন, নাইট্রোজেনের তো 28 ছিল ভাইয়া, আণবিক ভর 28,
এটা খালি নাইট্রোজেন এন, একটা পরমাণু, ওর ভর কত 14, দুইটা পরমাণু মিলা যখন হয় N2 তখন ওর ভর কত 28। তাহলে এখানে আমার একটা পরমাণু, তাহলে আমি কত নিব 14ই নিব। 14 নিলে আমার এটা কত মোল আসতেছে 0.1 মোল, ঠিক আছে। এখন দেখো, এখন যদি আমি ওর দিকে আবারও তাকাই, ওর একটা আধানে মানে একটা পরমাণুতে 3 কুলম্ব মানে 3টা ইলেকট্রন বেশি আছে, তার মানে 3 ইলেকট্রনের চার্জ বেশি আছে। তাহলে এখন আমি যদি বলি ওর 1 একটি আয়নের চার্জ, একটি আয়নের চার্জ 3 × 1.6 × 10⁻⁻19। কেন এটা? কারণ দেখো 3টা ইলেকট্রন বেশি আছে, তাহলে একটা ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19, তাহলে 3টা ইলেকট্রনের চার্জ 3 × 10⁻⁻19। আচ্ছা, কিন্তু আমার এখানে 1.4 গ্রামে কয়টা আয়ন থাকবে? তাহলে আয়ন আছে আমার, দেখো এখানে কত মোল আয়ন আছে। আচ্ছা, এটাকে এই পাশে না লিখে পাশে লিখি তাহলে ভালো হবে, যে এখান থেকে 0.1 মোল, ঠিক আছে। এখন আমার চিন্তা করতে হবে যে একটা আয়নের চার্জ এই পরিমাণ, 1.4 গ্রামে কয়টা আয়ন আছে এটা আমার একটু জানতে হবে। তাহলে এখন তুমি চিন্তা করো, এখান থেকে যদি আমি বলি ভাইয়া 1 মোলে কয়টা আয়ন থাকে ভাইয়া, 6.02 × 10⁻23টা, এতটা আয়ন থাকে। তাইলে ভাইয়া 0.1 মোলে কয়টা আয়ন থাকবে, 6.02 × 10⁻23 × 0.1, তাহলে আয়ন সংখ্যা হলো 6.02 × 10⁻22টা আয়ন থাকবে। এবার এটারে এখানে নিয়ে আসো যে 6.02 × 10⁻22টা আয়নের চার্জ ইজ ইকুয়ালস টু, নিচে লিখতেছি 3 × 1.6 × 10⁻⁻19 × 6.02 × 10⁻22। তাহলে এটা যদি বসাই কত আসে, 3 × 1.6 × 10⁻⁻19 × 6.02 × 10⁻22, 28896। তাহলে 28896। এখন এটার একক কি হবে ভাই? আধানের একক কি? কুলম্ব। দেখো একটা ইলেকট্রনের চার্জ কি 1.6 × 10⁻⁻19 কুলম্ব, 3টা ইলেকট্রনের চার্জ 3 × 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে এটার অ্যান্সারও কুলম্বেই আসছে। তাহলে ফাইনাল অ্যান্সার আমার ফাইনাল অ্যান্সার আমার এই 28896 কুলম্ব। এন্ড এটা আরেকবার যদি বলি ভাই, আমার 1.4 গ্রাম, 1.4 গ্রামে কয়টা আয়ন আছে এটা বের করতে চাই। তো 1.4 গ্রামে কয়টা আয়ন বের করতে আছে, এটা বের করতে 14 দিয়ে ভাগ দিছি। কেন 14 দিয়ে ভাগ দিছি ভাই? কারণ 14 হইল আমার পারমাণবিক ভর, আণবিক ভর দরকার নেই, আমার এখানে পরমাণু হিসেবে আছে। আচ্ছা, এরপরে আমি কি করছি ভাই, এটা এখান থেকে চলে আসছি, এটাকে কত এই 0.1 মোলে কয়টা পরমাণু আছে, 6.02 × 10⁻22টা পরমাণু আছে বা আয়ন আছে। আর একটা আয়নের চার্জ হলো ইলেকট্রনের চার্জের 3 গুণ। কেন? কারণ এখানে 3টা ইলেকট্রন এক্সট্রা আছে, সুতরাং এতটা ইলেকট্রনের চার্জ হবে, সুতরাং এতটা আয়নের চার্জ হবে 28896 কুলম্ব। হয়ে গেল। এভাবে আমরা চাইলে কিছু আয়নের ম্যাথও করতে পারি। এই অঙ্কটা একটু এক্সেপশনাল, এটা একটু ভালো মতন দেখবো, ঠিক আছে ভাইরা? আচ্ছা, চলো এরপরে আগে যাই। সিলভার নাইট্রেট দ্রবণ। সিলভার নাইট্রেট দ্রবণের ভিতরে কি হয়েছে, 6 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেওয়া হয়েছে 10 মিনিট ধরে, এত গ্রাম সিলভার উৎপন্ন হয়েছে। এই তথ্য থেকে সিলভারের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এবং ফ্যারাডের মান, তড়িৎ তুলনাঙ্ক ফ্যারাডের মান নির্ণয় করো। আচ্ছা, ফ্যারাডের মান নির্ণয় করো ভাই, ফ্যারাডের মান তো এটা আমরা সবাই জানি 96500। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বের করতে বলছে, খেয়াল করো ভাই, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বের করতে বলছে। এখন এইটাতে তোমার মানে বেশি কিছু আসলে করতে হবে না, ঠিক আছে। তোমার এটাতে তুমি যদি NEF = IT তে যাও, ঠিক আছে, ম্যাথ খালি খালি কঠিন হবে, কারণ কঠিন হবে বলতে একটু জটিল হয়ে যাবে, কারণ তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক এখানে নাই। আমরা এই ম্যাথটা ভাইয়া ইজিলি করে ফেলতে পারি বেসিক সূত্র দিয়ে ভাইয়া। সেটা কি?
ZIT ইকুয়ালস টু W। এইটা হলো আমাদের বেসিক সূত্র ছিল। দেখো সেখান থেকে তুমি Z এর মান বের করবা W/IT থেকে। এখন তুমি চিন্তা করো W এর ভ্যালু, I এর ভ্যালু, T এর ভ্যালু এগুলা দেওয়া আছে কিনা। চলো দেখি। দেখো W এর ভ্যালু 4.028 গ্রাম দেয়া আছে। এরপরে দেখো এম্পিয়ার 6 এম্পিয়ার দেওয়া আছে, খুব সুন্দর 6 এম্পিয়ার। আর হলো ভাই 10 মিনিট দেওয়া আছে। 10 মিনিট যেহেতু দেওয়া আছে 10 গুণ 60 মানে বলতে পারো এটা 600 সেকেন্ড। তাহলে এই ভ্যালুটার এখানে বসে নিয়ে আসি। চলো 4.028 ইন্টু I ইন্টু টি কত 600। এখান থেকে করলে এটা চলে আসবে। এখন আবারও বলতেছি ভাই জেড এর ইউনিট কি ছিল? গ্রাম পার কুলম্ব, ইউনিট গ্রাম পার কুলম্ব। এবার চলে আসো ক্যালকুলেশন করলে কি আসে 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম পার কুলম্ব। বেশ সুন্দর মতন হয়ে গেল একদম, যে মানে একদম বেসিক সূত্র দিয়া। এখন ভাই NEF ইকুয়ালস টু NEF ইকুয়াল টু IT দিয়া করা যাবে না ভাই, যাবে কঠিন হবে। এটা দিয়া করলে তাড়াতাড়ি করা যায়, কারণ দেখো আমি তো অবশ্যই এরকম একটা সমীকরণ চাবো না যে সমীকরণে আমার যেটা বের করতে বলবে সেটা ডিরেক্টলি আসে। তড়িতের সঙ্গে তুলনা করবো, ডিরেক্টলি আসে কি W ইকুয়াল টু ZIT তে ভ্যালু বসাই দিয়েছি, অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, চলো সোজা অঙ্ক পরেরটায় যাই। 1 মোল গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষিত করে অ্যালুমিনিয়াম ধাতু এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কতটুকু ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। তাহলে একে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে দেখো ভাই, অ্যালুমিনিয়াম অক্সাইড তো এরকম, এইখান থেকে যদি অ্যালুমিনিয়াম তৈরি হয় এরকম তৈরি হবে, আর অক্সিজেন তৈরি হবে কি এরকম ভাই, সরি এটা তো ঠিক আছে। আচ্ছা এখন তুমি চিন্তা করো, তার মানে আমার দেখো 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 2 মোল অ্যালুমিনিয়াম তৈরি হয়। ঠিক আছে, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 2 মোল অ্যালুমিনিয়াম তৈরি হয়। এখন এইখান থেকে তুমি যদি আগানো শুরু করো তাহলেই হয়ে যাবে। দেখো ভাইয়া কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, তার মানে তুমি কুলম্বের মানটা বের করতে পারলেই হয়ে যাইতেছে। কিভাবে দেখো, 96500 কুলম্ব ইজ ইকুয়ালস টু 1 ফ্যারাড। তার মানে বলা যায় না 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু 1/965000 ফ্যারাড। এইটা ব্যবহার করব। এখন এইখান থেকে এটা ওখানে ব্যবহার করব। ঠিক আছে, এখন আমি এটা কিভাবে ম্যাথটা করা যেতে পারে, ম্যাথটা করতে একটু জায়গা লাগবে, আস্তে আস্তে আগাচ্ছি। দেখো NEF ইকুয়ালস টু ZIT দিয়া করব। আচ্ছা এই যে NEF ইজ ইকুয়ালস টু IT ইকুয়ালস টু Q। এখন দেখো আমার তো এখানে চার্জ বের করতে হবে তাই না, তাহলে আমি ITটা না নেই, আমি Qটা নেই। ঠিক আছে, ফর্মুলা তো দুইটাই, এখন তুমি যেটা নিতে পারো, যেটা যখন নেওয়া লাগে Qটা নিলাম। আচ্ছা এখন এখান থেকে আমি Q এর মান বের করতে হবে। Q N কত মোল তৈরি হইতেছে? 2 মোল, তাহলে 2। অ্যালুমিনিয়াম ভাইয়া, অ্যালুমিনিয়ামের চার্জ কত? 3, তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর 96500। এত কি কুলম্ব। আচ্ছা এখন দেখো আমি কি কুলম্ব বের করতে বলছে না ফ্যারাড বের করতে বলছে? ফ্যারাড বের করতে বলছে। তাহলে ভাইয়া 1 কুলম্ব মানে হলো 1/96500 ফ্যারাড। তাহলে এটার সাথে আচ্ছা তাহলে এখন যদি এটা তো আমার কুলম্বের ভ্যালু, তাহলে আমি 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 96500 ইনটু আমি যদি 1/96500 দিয়ে দেই, তাহলে আমার অ্যান্সারটা ফ্যারাডে চলে আসবে, এবং ফ্যারাডের আমার অ্যান্সারটা আসতেছে 6 ফ্যারাড। বুঝতে পারছি যে 96500 কুলম্ব মানে 1 ফ্যারাড, তাহলে 1 কুলম্ব মানে 1/96500 ফ্যারাড। তাহলে এত কুলম্ব মানে এত কুলম্ব থেকে যদি আমি ফ্যারাডে যেতে চাই, তাহলে 1 কুলম্বে এত কুলম্বে কত, জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করলে আমার অ্যান্সারটা চলে আসছে 6 ফ্যারাড। আচ্ছা এখন এইখান থেকে যেমন এই লাইনটা লিখতে পারছিলাম 1 মোল থেকে 2 মোল অ্যালুমিনিয়াম তৈরি হয়েছিল, কিন্তু 1 মোল এটা থেকে অক্সিজেন তৈরি হয় 1.5 মোল। ঠিক আছে,
তাহলে এখন ওইটা দিয়ে আমরা এবার ম্যাথ করা শুরু করতেছি। দেখো তাহলে তুমি দেখো 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 1.5 মোল অক্সিজেন তৈরি হয়। 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 1.5 মোল অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে। এখন এইখান থেকে এখন আমার একটা কথা বলো ভাইয়া, আমার রিয়াকশনটা তো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে যে দুইটা অ্যালুমিনিয়াম আর এরকম অক্সিজেন তৈরি হয়েছিল, এটা কিভাবে হয়েছিল ভাইয়া? আমার অ্যালুমিনিয়াম ছিল 3+, ও কি করে ভাইয়া 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়, আর অক্সিজেন তো 2-, ও কি করে 2টা ইলেকট্রন দান করে সে অক্সিজেন বানায়। এখন এটা তো আসলে এভাবে হয় না, এটা মানে এরকম থাকলে তো আর আমার বিক্রিয়া করা যায় না। তা আমরা কি করি, এটাকে মাল্টিপ্লাই করে দিতে হয়। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাইতেছে 6 ইলেকট্রন, এখানে 2টা অ্যালুমিনিয়াম, আর এটাকে মাল্টিপ্লাই করা লাগে ভাইয়া 3 দিয়া, তাহলে এইটা হয়ে যাইতেছে 6 ইলেকট্রন, এখানে 3টা অক্সিজেন পরমাণু। এটাকেই তো আমরা আবার এভাবেও লিখতে পারো, চাইলে 3/2 O2 ও লিখতে পারো। তাহলে চিন্তা করো, এখানেও তোমার 6টা ইলেকট্রন লাগতেছে, এখানেও 6টা ইলেকট্রন লাগতেছে, তাহলে চার্জের পরিমাণ কি সেম থাকতেছে, তাই না? সেম পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া সেম ইলেকট্রন প্রবাহিত হয় হইতেছে, আরে ধুর কি লিখলাম, আচ্ছা এখানে হলো ভাইয়া সেম ইলেকট্রন প্রবাহিত হইতেছে, তার মানে কি তোমার সেম চার্জ প্রবাহিত হবে। এখন তুমি চিন্তা করো, তাহলে অ্যালুমিনিয়াম বানাইতে আমার যে পরিমাণ চার্জ লাগবে, অক্সিজেন বানাইতেও সেই পরিমাণ চার্জই লাগবে। তাহলে অক্সিজেন বানাইতে আমার আবারও আগের মতনই 6 ফ্যারাডে বিদ্যুৎ বা চার্জ প্রয়োজন। এইটা আমরা ফিজিক্সে মানে কেমিস্ট্রির কনসেপ্ট দিয়েই সমাধান করে ফেললাম। এখন দেখো আরেকবার যাই, অ্যালুমিনিয়াম অক্সাইড ভাই এভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু আর অক্সিজেন গ্যাস তৈরি করা যায়। 1 মোল অ্যালুমিনিয়াম থেকে ভাইয়া অ্যালুমিনিয়াম আসে কত মোল ভাইয়া? 2 মোল করে অ্যালুমিনিয়াম আসে, খুব ভালো কথা। তো 2 মোল করে অ্যালুমিনিয়াম আসলে NeF = Q 2 × 3 কি অ্যালুমিনিয়ামের যোজনী × 96500 কুলম্ব। আচ্ছা এখন এইটা তো কুলম্ব ভাই, আমার তো চাচ্ছে ফ্যারাড, তাহলে আমি কি করব, এটাকে ফ্যারাডে নিয়ে যাব। ফ্যারাডে নিয়ে গেলে না 1/96500 গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে আমি 6 ফ্যারাডে অ্যালুমিনিয়াম পাবো। দেখো যেই বিদ্যুৎ দিয়ে আমি 2 মোল অ্যালুমিনিয়াম তৈরি করি, সেম বিদ্যুৎ দিয়েই তো আমি 1.5 মোল অক্সিজেন গ্যাস তৈরি করব, তাই না? তাহলে দুই ক্ষেত্রে তো বিদ্যুতের পরিমাণ সেম, তাহলে চার্জের পরিমাণও সেম। তার মানে এইখানে যদি 6 ফ্যারাডে লাগে, 1.5 মোল অক্সিজেন বানাইতেও আমার 6 ফ্যারাডে বিদ্যুৎই লাগবে, ঠিক আছে? তাহলে চলো পরে হচ্ছে, তাহলে ইয়ার অবস্থা কি এইখানে? তাহলে এর জন্য কি এই যে 1.5 মোল বিদ্যুৎ 1.5 মোল অক্সিজেন তৈরি হবে, যেহেতু এখানে দেখতেইছো ভাই দুই কেসেই সমান পরিমাণ ইলেকট্রন দেওয়া নেওয়া করতে হইতেছে, সেই ক্ষেত্রে সেম পরিমাণ ইলেকট্রন সেম পরিমাণ চার্জ। সো অ্যান্সারটা আমার অ্যালুমিনিয়ামের জন্য 6 ফ্যারাডে হবে, অক্সিজেনের জন্য আমার 6 ফ্যারাডেই হবে, ঠিক আছে? হয়ে গেল। এখন আমরা আরো কিছু ম্যাথ দেখি, আরো আছে কিনা। আচ্ছা এইখানে আরো 3-4টা ম্যাথ আছে, কিন্তু আমরা 4টা ম্যাথে কি করব না, 4টা ম্যাথ করব না, আমরা এখান থেকে 2টা করব। কোন 2টা করা যায় দেখি, আমরা এইটা করি আর এইটা, আচ্ছা না আমরা এইটা না করি, এটা তোমাদের জন্য থাকলো ক্রোমিয়ামেরটা, আমরা সোডিয়ামেরটা করব, আমরা ওয়াটারেরটা করব, ঠিক আছে? তাহলে প্রথমে সোডিয়ামেরটা করি, আসো। 1 মোল সোডিয়াম প্লাস থেকে 1 মোল সোডিয়াম উৎপন্ন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ এবং কত ফ্যারাড এবং কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন? খুব ভালো কথা ভাইয়া। NeF = দেখো দুইটাই আমার কুলম্ব ফ্যারাড, তাহলে আমি কিউ দিয়ে লিখলাম
তাহলে কিউ ইজ ইকুয়ালস টু এন ই এফ। এন এর মান কত ভাইয়া? এই যে দেখো 1 মোল বলে দিছে 1। সোডিয়াম ভাইয়া চার্জ +1 বা যোজনী +1 হয়ে গেল। এফ এর মান কত? 96500 96500 কুলম্ব। তাহলে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন সেটার আগে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন সেটা বের করে ফেললাম। তাহলে এইটা আমার একটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। এখন আমরা তো জানি 96500 কুলম্ব মানে কি 1 ফ্যারাড। তাহলে সেই অনুযায়ী এখান থেকে বলা যাচ্ছে অ্যান্সার হবে 1 ফ্যারাড। এই যে দেখো তোমার আরেকটা ম্যাথের সলিউশন হয়ে গেল। কি বল 1 মোল সোডিয়ামকে সোডিয়াম প্লাসকে সোডিয়াম ধাতুতে উৎপন্ন করতে কত ফ্যারাডে বিদ্যুৎ এবং কত কুলম্ব চার্জ দরকার। NEF = Q, Q = NEF, N এর ভ্যালু 1, E এর ভ্যালু 1, F এর ভ্যালু 96500। তাহলে এখানে বসাইলে আমার 96500 কুলম্ব। এত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন। এত কুলম্ব বিদ্যুৎ মানে হলো 1 ফ্যারাড। হয়ে গেল আমার একটা অঙ্ক। পরের অঙ্ক এটা ক্রোমিয়ামেরটা ভাইয়া সেম ভাবেই করা যাবে। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ম্যাটেরিয়াল। আচ্ছা, 1 গ্রাম পানি থেকে জারিত করে অক্সিজেন উৎপাদন করতে হবে, তাতে কি পরিমাণ বিদ্যুৎ এবং তড়িৎ প্রয়োজন। চলেন পরের পেজে অঙ্কটা করি। এটা হলো গ। প্রথমত ভাইয়া 1 গ্রাম পানি হতে হবে। আমি যদি ওয়াটারের রিঅ্যাকশনটা লেখো ভাইয়া, ওয়াটারের যদি রিঅ্যাকশনটা লিখি H2 + হাফ অক্সিজেন, তার মানে আমি বলতে পারি ভাইয়া 1 মোল ওয়াটার থেকে অক্সিজেন প্রডিউস হয় 0.5 মোল। তাইলে এইখানে আমার আছে কি ভাইয়া 1 গ্রাম ওয়াটার। 1 গ্রাম ওয়াটারের মোল নাম্বারটাকে বের করি, মোল সংখ্যা। 1 গ্রাম ওয়াটারের মোল সংখ্যা কত? মোল সংখ্যা কিভাবে বের করে? ভর বাই আণবিক ভর। ভর হলো 1, আণবিক ভর হলো 18, এত মোল। এখন আমরা পরের আরেকটা পেজে অ্যাড করি। আমরা কি জানি 1 মোল পানি থেকে হাফ মোল অক্সিজেন তৈরি হয়। তাহলে আসো 1 মোল পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে কতটুকু? হাফ মোল অক্সিজেন। আর আমার ছিল কি 1 গ্রাম ওয়াটার। আর 1 গ্রাম ওয়াটার তো ওয়াটার দিয়ে তো আমি ঐকিক নিয়ম করতে পারবো না। তাহলে 1 গ্রাম ওয়াটারের জায়গায় আমরা এখন কি লিখতে পারি? 1/18 মোল ওয়াটার। কেন? কারণ আমরা এখানেই বের করে আসছি 1 গ্রাম ওয়াটারের মোল সংখ্যা হলো 1/18। এখন এই 1/18 মোল যদি বসাই তাহলে হাফ ইন্টু 1/18 মোল অক্সিজেন, তাহলে অ্যান্সার আসবে 1/18 দুগুণা কত? 36, এত মোল অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ম্যাথের বাকি অংশ। আচ্ছা, সেকেন্ড অংশে আমরা কি করব? এখান থেকে দেখো আমার কত মোল অক্সিজেন তৈরি করতে হবে? 36 মোল অক্সিজেন তৈরি করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, অক্সিজেন তৈরি করতে কতটুকু ইলেকট্রন লাগে বা কতটুকু চার্জ লাগে। দেখো আমার একটা অক্সিজেন একটা O2 মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করলে একটা অক্সিজেন তৈরি হয়। তাইলে দুইটা অক্সিজেন মিলা 4টা ইলেকট্রন ত্যাগ করলে তো আমি O2 পাবো। একটা O2 মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করলে একটা অক্সিজেন পরমাণু পাওয়া যায়, কিন্তু আমার বানাইতে বলছে কি O2। O2 বানাইতে কয়টা ইলেকট্রন লাগে ভাইয়া? 4টা। তাহলে এখানে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা কত? 4টা। তাহলে NEF এ ইলেকট্রন কয়টা বসবে? 4টা। ঠিক আছে, চলো আগাই। তাহলে এখন আমরা কি করব? NEF এর অংশটুকু করব। তাহলে NEF এর অংশটুকু কোথায় করি? আমার আরেকটা পেজ নিয়ে নিই, তাহলে ভালো হবে। NEF is equals to Q, আমাকে চার্জের পরিমাণ বের করতে বলছিল ভাই। Q is equals to NEF। N এর মান কত? 1/36। E এর মান কত? 4। কেন ভাইয়া? O2 বানাইতে ভাইয়া 4টা ইলেকট্রন লাগে। একটা অক্সিজেন বানাইতে 2টা ইলেকট্রন লাগে। একটা অক্সিজেন পরমাণু বানাইতে 2টা ইলেকট্রন লাগে। 2টা অক্সিজেন পরমাণু বানাইতে 4টা ইলেকট্রন লাগে। 2টা অক্সিজেন পরমাণু মিলে O2 হয়। তাহলে 4 ইন্টু 96500। এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে হবে 4 ইন্টু 96500, যেটা আসছে ডিভাইডেড বাই 30, যেটা আসছে ডিভাইডেড বাই 36। তাহলে
10722.22 তাহলে 10722.22 এত কুলম্ব। আর যদি তোমাকে ফ্যারাডেতে নিতে বলে তাহলে এটাকে কি করতে হবে 96500 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে 96500 দিয়ে যদি ভাগ দেই চলে আসে 1/9 ফ্যারাড। তাইলে আমার অ্যান্সার হিসেবে আমি কি কোনটা কোনটাকে বলতে পারি, এইটা অ্যান্সার একটা, এইটা অ্যান্সার একটা, ঠিক আছে। একটা অ্যান্সার হলো না এত কুলম্ব, এতগুলো এত 1/9 ফ্যারাড। এখন এটাকে যদি আমরা প্রথম থেকে দেখি, 1 গ্রাম পানিকে জারিত করে অক্সিজেন বানাইতে হবে। তাহলে 1 গ্রাম পানি কিভাবে জারিত হয় দেখলাম। 1 গ্রাম পানি মানে হলো 1/18 মোল পানি। এরপরে আমি দেখলাম 1 মোল পানি হলো হাফ মোল অক্সিজেন। তাহলে 1/18 মোল পানি হলো হাফ ইন্টু 1/18 মোল অক্সিজেন। তাহলে কত মোল অক্সিজেন তৈরি করতে হবে এটা আমি দেখে নিলাম। অতঃপর অক্সিজেনের বিক্রিয়াটা যদি দেখি, O2 বানাইতে হইলে 2টা O2 মাইনাস মিলা 4টা ইলেকট্রন ত্যাগ করলে আমার অক্সিজেন তৈরি হয়। সেই ক্ষেত্রে এই জন্য আমার কি করতে হবে, এই ইলেকট্রনের আদান প্রদানের ই এর মান কত, 4। তাহলে Q equals to NEF equal to Q, Q equals to NEF, N এর ভ্যালু হলো 1/6, E এর ভ্যালু 4। কেন? কারণ 4টা ইলেকট্রন ছাড়া আমার O2 তৈরি হবে না। 96500 বসাইলে আমার 10722.22 কুলম্ব চার্জ লাগবে বা 1/9 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। ঠিক আছে। এখন এইখানে যে বাকি দুইটা ম্যাথ আছে ভাইয়া একইভাবে করে ফেলতে হবে। যে তোমার এটা যেহেতু মোলের হিসাবে দেওয়া আছে এটা ইজিলি করা যাবে। আর 1 গ্রাম Cl মাইনাসকে জারিত করতে, ভাইয়া Cl মাইনাস বলছে, ক্লোরিন Cl2 বলে নাই। তাহলে Cl মাইনাস থেকে ক্লোরিনে যেতে হবে, তার Cl মাইনাস থেকে মোলে যেতে হবে। তো Cl মাইনাসকে মোলে নিতে হলে 35.5 দিয়ে ভাগ দিতে হবে, 71 দিয়ে না। কারণ Cl মাইনাস পরমাণু বা আয়ন বা একটা অ্যাটমের মাস, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর নিতে হবে। ঠিক আছে। তাহলে এখন আমরা সামনে আগাই। এরপরে দেখো 19,300 কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে HgNO3 মানে মার্কিউরিক নাইট্রেটের বিজারণে যে পরিমাণ মার্কারি উৎপন্ন হয় তার পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো আমার কিন্তু কুলম্বের ভ্যালু দেওয়া আছে, তাহলে কিন্তু আমার আইটি নেওয়ার দরকারই নেই। আমি NEF ইকুয়ালস টু কিউ এ চলে যাব। এখন আমাকে মার্কারির পরিমাণ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এন এর ভ্যালু বের করলেই হয়ে যাবে Q/EF। এখন আমার কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, 19,300 কুলম্ব। খুব ভালো কথা। ই এখানে মার্কারির চার্জ কত, 2। তাহলে এখানে মার্কারি রিঅ্যাকশন কি হইতেছে, মার্কারি 2+ আছে, সে 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, করে মার্কারি হচ্ছে, তার মানে 2টা ইলেকট্রন মানে 2। এফ এর মান কি 96500, এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, বসায় দিলাম। তাহলে ম্যাথের ভ্যালু আসতেছে 19300 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 96500 1 মানে 0.1, এখান থেকে আসতেছে 0.1 মোল। তাহলে কতটুকু মার্কারি জমা হবে, 0.1 মোল মার্কারি জমা হবে। ঠিক আছে। এই হলো আমাদের আজকের সমস্ত ম্যাথ। আমি দেখাই দিলাম কি 2টা ম্যাথ আমরা মাঝখানে কিছু ম্যাথ স্কিপ করছি, সেই ম্যাথগুলো কিভাবে করতে হবে বলে দিছি। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং এই ম্যাথগুলো, এবং আশা করি এর ভিতরে হয়ে যাবে, কারণ আমি সব টাইপের একটা করে ম্যাথ দেখানোর ব্যবস্থা করছি। এবং অলওয়েজ মাথায় রাখবেন NEF ইকুয়াল টু আইটি, এটা দিয়ে সব ম্যাথ করা যায়, কিন্তু তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বের করতে বললে আমরা ওইটা অ্যাভয়েড করে W ইকুয়াল টু ZIT তে চলে যাব। আর যখন আমাকে বিভিন্ন জিনিস NEF এ ই এর ভ্যালুটা নিয়ে অনেকে কনফিউশন, অনেকে বলবে এটা যোজনী, আমি অনেক সময় বলছি যোজনী, আর অনেক সময় আমরা বলছি যে কয়টা ইলেকট্রন আদান প্রদান করতে হয়। তুমি অবশ্যই মাথায় রাখবা যেটা তৈরি করতে বলবে ওটা তৈরি করতে কয়টা ইলেকট্রন লাগে, এটার দিকে যদি তাকাও তাহলে সব সময় সবচেয়ে ভালো অ্যান্সারটা বের করতে পারবা। ঠিক আছে। আর অন্যান্য জিনিসগুলোর ক্ষেত্রে যদি বলতে হয় যে ভাইয়া চার্জের পরিমাণ, ভাই 96500 কুলম্ব মানে 1 ফ্যারাড, এই জন্য কুলম্ব থেকে ফ্যারাডে আসতে হলে 96500 ভাগ দিয়ে দিতে হবে। আর অন্যান্য কেসে তোমার অন্য কাজ তো করা লাগে। ঠিক আছে। আর তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের একক হবে গ্রাম পার কুলম্ব। ঠিক আছে। এই হলো আমাদের আজকের লেকচার শেষ। আগামী লেকচারে আমরা আরও ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হইতেছি।
আমরা এখন তো তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ বিশ্লেষ্য কোষের ম্যাথমেটিক্স দেখলাম, সামনে আমরা গ্যালভানিক সেলের ম্যাথমেটিক্স, নানস্ট ইকুয়েশন এগুলোও দেখব। দেখতে হলে সাথে থাকবেন পজের। খোদা হাফেজ।